ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল এই প্রোজটির অ্যাক্টিভিটি ক্লাসগুলো করাবো। এবং এর আগের ক্লাসে আমি দ্য রিডলের প্রোজটি খুব সুন্দর করে রিডিং পড়িয়ে দিয়েছি এবং তার বেঙ্গলি মিনিংও খুব সুন্দর করে করানো আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এবারে আমরা ক্লাসটা শুরু করি। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। চুজ মানে হচ্ছে বেছে নাও, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি বেছে নাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, সেজন্য বলা হচ্ছে অল্টারনেটিভস। দেওয়া অল্টারনেটিভগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এতে কি রয়েছে? এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং, সম্রাট আকবর হাঁটছিলেন। কোথায় হাঁটছিলেন সম্রাট আকবর? নাম্বার 1-এ রয়েছে ইন হিজ প্যালেস, তার প্রাসাদে, রাজপ্রাসাদে। নাম্বার 2, ইন দ্য রয়্যাল গার্ডেন, রাজপ্রাসাদের মধ্যে যে বাগান রয়েছে ওটাকে রয়্যাল গার্ডেন বলা হচ্ছে, রাজপ্রাসাদের বাগান, তার মধ্যে হাঁটছিলেন। নাম্বার 3, ইন দ্য হাউস অফ বীরবল, বীরবলের বাড়িতে। তাহলে অ্যান্সারটা কি হবে? এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন, এটাই হবে অ্যান্সার, ইন দ্য রয়্যাল গার্ডেন। বিতে কি রয়েছে? বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিলেন আকবরের কে ছিলেন? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, সব থেকে বিশ্বাস করা যাবে এরকম একজন মন্ত্রী ছিলেন। নাম্বার 2-তে রয়েছে গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, লোভী এবং অবিশ্বস্ত মন্ত্রী। নাম্বার 3-তে রয়েছে রাইভাল, শত্রু। তাহলে বীরবল ওয়াজ আকবরস, বীরবল আকবরের কে ছিলেন? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। সিতে কি রয়েছে? দ্য এম্পায়ার ওয়াজ, সম্রাট ছিলেন হ্যাপি, সুখী, কাম, শান্ত, ওরিড, আশঙ্কিত। তাহলে সম্রাট কেমন ছিলেন? দ্য এম্পায়ার ওয়াজ ওরিড, আশঙ্কিত ছিলেন। যেহেতু তার মনে ওই রিডলটা এসেছিল তাই তিনি একটু আশঙ্কিত ছিলেন। ডিতে কি রয়েছে? দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, পৃথিবীর দ্রুততম জিনিস হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম জিনিস কোনটি? নাম্বার 1-এ রয়েছে দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন। নাম্বার 2-তে রয়েছে বুলক কার্ট, গরুর গাড়ি। নাম্বার 3-তে রয়েছে হর্স। তাহলে অবশ্যই দ্য হিউম্যান মাইন্ড হবে। দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ দ্য হিউম্যান মাইন্ড। ইতে কি রয়েছে? দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই, প্রতিবেশী যুক্তিতে হেরে যাচ্ছিল। কার যুক্তিতে হেরে যাচ্ছিল? বাই আকবর, বীরবল, দ্য নেইবার্স ফ্রেন্ড, আকবর, বীরবল না প্রতিবেশীর বন্ধুর দ্বারা? তাহলে দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল, বীরবলের যুক্তিতে হেরে যাচ্ছিলেন। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই কথার মানে হচ্ছে চিহ্নিত করা। চিহ্নিত করা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি আর ট্রু হয় সত্যি, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনটি হয় মিথ্যে। তার মানে এখানে বলছে কতগুলি সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলির মধ্যে কোন সেন্টেন্সটি ট্রু এবং কোনটি ফলস সেটা চিহ্নিত করতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমাদের প্রত্যেকের উত্তরের ভিত্তিতে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তার মানে বলছে যদি ট্রু লেখো তাহলে তার যুক্তিতে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, এবং যদি ফলস লেখো তাহলে তার যুক্তিতে একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে এতে কি রয়েছে? এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, সম্রাট আকবর ছিলেন ভেরি ওরিড, খুবই আশঙ্কিত ছিলেন। হোয়েন হি ওয়াজ রোমিং, রোমিং কথার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, রোম কথার মধ্যে ঘুরে বেড়ানো। তাহলে হি ওয়াজ রোমিং, যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্যে সম্রাট আকবর যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি একটু আশঙ্কিত ছিলেন। তাহলে অ্যান্সারটা কি হবে? ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। তাহলে এটাই হচ্ছে এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কি রয়েছে? দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, আকবরের বাগানে কোনো ফুল এবং ফল কিছুই ছিল না। ফলস, তার বাগানে ফুল এবং ফল দুটোই পরিপূর্ণ ছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে?
His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার বাগান সারিবদ্ধ ছিল গাছে that produced যেটা উৎপন্ন করত the tastiest and juiciest fruits in the whole kingdom সমগ্র রাজ্যের মধ্যে সুস্বাদু এবং রসালো ফলের উৎপাদন হতো. There were flowers of all shapes and sizes in his garden. তার বাগানের মধ্যে সমস্ত আকৃতির এবং মাপের ফুল ছিল. সিতে কি হবে? বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস. বীরবল ওয়াজ ইনডিফারেন্ট. বীরবল ছিলেন উদাসীন. ইনডিফারেন্ট কথার মানে হচ্ছে উদাসীন. তার মানে আকবর যে সমস্যায় ছিলেন সেই সমস্যাটা তিনি জানতে পারেননি, গুরুত্ব দিয়েছিলেন না, এটাই বলা আছে. বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস. বীরবল আকবরের সমস্যায় উদাসীন ছিলেন, তার মানে বীরবল আকবরের সমস্যাকে গুরুত্ব দিয়েছিলেন না. ফলস হবে, তিনি আকবরকে দেখেই বুঝেছিলেন যে আকবর তার স্বাভাবিক অবস্থায় ছিলেন না. সি সাবঅর্ডিনেট স্টেটমেন্ট কি হবে? ওয়াইজ বীরবল নোটিসিং দিস asked Akbar, "O great and powerful king, what is troubling you?" Wise Birbal noticing this, জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করে asked Akbar, আকবরকে জিজ্ঞেস করলেন, "O great and powerful king, হে মহান এবং শক্তিশালী রাজা, what is troubling you?" আপনাকে কি চিন্তিত করছে বা আপনাকে কি সমস্যায় ফেলেছে? ডিতে কি রয়েছে? বীরবল succeeded in answering to Akbar's query. বীরবল কৃতকার্য হয়েছিলেন বা সফল হয়েছিলেন ইন অ্যান্সারিং উত্তর দিতে টু আকবরস কোয়ারি. আকবরের যে প্রশ্নটা ছিল তার উত্তর দিতে বীরবল সফল হয়েছিলেন. ট্রু, তিনি সফল হয়েছিলেন. ডির সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড. হে মহারাজ, এটা হয় মানুষের মন. ইতে কি রয়েছে? দ্য পিপল অব আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অব বীরবল. দ্য পিপল অব আকবরস কোর্ট, আকবরের রাজসভার লোকেরা অ্যাডমায়ার প্রশংসা করেছিলেন দ্য উইজডম অব বীরবল, বীরবলের জ্ঞানের প্রশংসা করেছিলেন. ট্রু, প্রশংসা করেছিলেন. ইর সাপোর্টিং স্টেটমেন্টে কি হবে? অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অব বীরবল. চারিদিকে পিপল ওয়ার অ্যামেজড, চারিদিকের লোকেরা, সমস্ত লোকেরা অ্যামেজড বিস্মিত হয়েছিলেন অ্যাট দ্য উইজডম অব বীরবল, বীরবলের জ্ঞানের জন্য চারিদিকে লোকেরা বিস্মিত হয়েছিলেন. অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস? এই প্রোজটি যে আমরা পড়লাম, এই প্রোজটি কি ধরনের টেক্সট সেটা এখানে বলতে হবে. হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস? এটি কোন ধরনের টেক্সট? ইট ইজ এটা হয় একটি প্লে, নাটক, এসে, প্রবন্ধ, স্টোরি, গল্প. তাহলে অ্যান্সারটা কি হবে? ইট ইজ আ স্টোরি, এটা হয় একটা গল্প. অ্যাক্টিভিটি 4, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি. এই গল্পটার আরেকটি টাইটেল দিতে বলছে. গিভ, দাও, অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি. এই গল্পটার আরেকটি টাইটেল দাও, আরেকটি শিরোনাম দাও. এটার হচ্ছে দ্য রিডল হচ্ছে টাইটেল, আর একটা শিরোনাম দিতে বলা হচ্ছে. গিভ রিজনস ফর ইউর অ্যান্সার. তুমি যে টাইটেলটা দিবে তার জন্য তোমাকে কারণ দেখাতে হবে, যুক্তি দেখাতে হবে. গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের জন্য কারণ দেখাও. তাহলে এখানে টাইটেলটা কি হতে পারে? তাহলে অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি ইজ উইজডম অফ বীরবল. গল্পটির আরেকটি শিরোনাম কি হয়? উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধি. কেন উইজডম অফ বীরবল? কেন? বাই হিজ উইজডম, তার বুদ্ধির দ্বারা, বীরবল নট অনলি সলভড দ্য টু নেইবার্স ডিসপিউট বাট অলসো দ্য রিডল দ্যাট হ্যাড বিন ট্রাভেলিং দ্য এম্পেরর আকবর. তার বুদ্ধির দ্বারা বীরবল নট অনলি সলভড, বীরবল শুধুমাত্র সমাধান করেনি দ্য টু নেইবার্স ডিসপিউট, দুজন প্রতিবেশীর ঝগড়া শুধু সমাধান করেনি, বাট অলসো, কিন্তু আরও কি করেছে? দ্য রিডল, ওই ধাঁধাটিও সমাধান করেছে. যে ধাঁধাটি কি করেছিল? দ্যাট হ্যাড বিন ট্রাভেলিং, যেটা সমস্যায় ফেলেছিল বা যেটা চিন্তিত করছিল দ্য এম্পেরর আকবর, সম্রাট আকবরকে. তাহলে আরেকবার বলে দিই,
By his wisdom, Birbal not only solved the two neighbors' dispute, but also the riddle that had been troubling the Emperor Akbar. Activity 5. Complete the sentences meaningfully. এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটা সম্পূর্ণ করা নেই, সেটাকে কমপ্লিট করতে হবে, কিন্তু অর্থপূর্ণভাবে। কমপ্লিট, সম্পূর্ণ করো দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো মিনিংফুলি। মিনিংফুলি কথার মানে হচ্ছে অর্থপূর্ণভাবে। অর্থপূর্ণভাবে বাক্যগুলো সম্পূর্ণ করো। এতে কি রয়েছে? আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে বললেন, কি বললেন? আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে বললেন টু সেটল দ্য ডিসপিউট, ঝগড়াটি সমাধান করে দিতে। তাহলে অ্যান্সারটা হবে টু সেটল দ্য ডিসপিউট। বিতে কি রয়েছে? মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড, আকবরের আদালতের বেশিরভাগ লোকেরই ওয়ার পাজলড, হতভম্ব হয়েছিল। কেন হয়েছিল? ওই প্রশ্নটা শুনে, ওই রিডলটা শুনে, ধাঁধাটা শুনে, হিয়ারিং দ্য রিডল। কি হবে অ্যান্সারটা? মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড হিয়ারিং দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা শুনে, হুইচ ট্রাবলড আকবর, যেটা আকবরকে চিন্তিত করেছিল বা সমস্যায় ফেলেছিল। তাহলে হিয়ারিং দ্য কোয়েশ্চেন হুইচ ট্রাবলড আকবর, এটাই হবে অ্যান্সার। ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, উইথড্রিউ মানে হচ্ছে তুলে নিয়েছিল, হিজ ক্লেম তার দাবিটা, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ। তাহলে তার দাবিটা তৎক্ষণাৎ তুলে নিয়েছিল কে? ওই নেইবার, প্রতিবেশী। তাহলে যখনই দেখলো যে সে যুক্তিতে হেরে যাচ্ছে, তখনই সে তার দাবিটা তৎক্ষণাৎ তুলে নিল। কি হবে অ্যান্সারটা? দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট, প্রতিবেশী বুঝতে পারলো যে হি ওয়াজ আউট উইটেড, সে যুক্তিতে হেরে যাচ্ছিল, অ্যান্ড এবং উইথড্রিউ হুইজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তার দাবিটা সঙ্গে সঙ্গে তুলে নিল। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউট উইটেড অ্যান্ড। নেক্সট কি রয়েছে? ডিতে কি হবে? ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, পৃথিবীর দ্রুততম জিনিস কোনটি? তাহলে দ্য হিউম্যান মাইন্ড হবে। দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, মানুষের মন হয় পৃথিবীতে সবথেকে দ্রুততম জিনিস। তাহলে অ্যান্সারটা হবে হিউম্যান মাইন্ড ইজ the fastest thing on earth. Activity 6. Fill in the chart, তালিকাটি পূরণ করো with information from the text, টেক্সট থেকে তথ্য নিয়ে চারটি পূরণ করো, তালিকাটি পূরণ করো। তালিকাটা কিসে রয়েছে? একটা কজ দেওয়া রয়েছে, কারণ, সেই কারণের জন্য ইফেক্টটা কি হয়েছিল, ফলটা কি হয়েছিল, সেই ফলটা বলতে হবে। মানে কোনো ক্ষেত্রে ইফেক্ট দেওয়া রয়েছে, তার কজ বলতে হবে, এবং কোনো ক্ষেত্রে কজ দেওয়া রয়েছে, তার ইফেক্ট বলতে হবে। তাহলে নাম্বার 1টা দেখি কি রয়েছে, ইফেক্টে কি রয়েছে? আকবর ওয়াজ ট্রাবলড, আকবর চিন্তিত হয়েছিলেন বা আকবর সমস্যায় পড়েছিলেন। কেন পড়েছিলেন? কারণ তিনি তার প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না, তাই আকবর চিন্তিত ছিলেন। তাহলে অ্যান্সারটা কি হবে? আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু আ রিডল, ধাঁধার একটা উত্তর আকবর খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি চিন্তিত ছিলেন, তাই আকবর ওয়াজ ট্রাবলড, সমস্যায় পড়েছিলেন। নেক্সট কি রয়েছে? নাম্বার 2, এম্পেরর আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল, সম্রাট আকবর বীরবলকে বললেন ধাঁধাটা সমাধান করতে। তার ফলটা কি হয়েছিল? বীরবল তাকে প্রমিস করেছিলেন যে তিনি তার কোটিয়ার্সে যতজন রয়েছেন প্রত্যেককে ডেকে ওই ধাঁধাটির কোশ্চেন জিজ্ঞেস করতে। এবারে যদি কেউ না পারে তাহলে তিনি নিশ্চিত ছিলেন যে তিনি উত্তরটা দিয়ে দিবেন। তিনি বলতে কে? বীরবল। তাহলে বীরবল নিশ্চিত রূপে বলেছিলেন যে কেউ না পারলে তিনি উত্তরটা দিয়ে দিবেন। এটাই হচ্ছে ইফেক্ট। বীরবল প্রমিসড দ্যাট হি উড গিভ দ্য অ্যান্সার হিমসেলফ ইফ আদার কোটিয়ার্স ফেল্ড, বীরবল প্রমিস করেছিলেন, কথা দিয়েছিলেন দ্যাট যে হি উড গিভ দ্য অ্যান্সার হিমসেলফ, তিনি নিজে উত্তরটা দিয়ে দিবেন, ইফ আদার কোটিয়ার্স, যদি অন্যান্য সভাসদরা ফেল্ড, ব্যর্থ হন, যদি অন্যান্য সভাসদরা ব্যর্থ হন তাহলে বীরবল কথা দিয়েছিলেন যে তিনি নিজেই উত্তরটা দিয়ে দিবেন। নাম্বার 3-তে কি কোশ্চেনটা আছে? দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, প্রতিবেশী টাকা
চেয়েছিলেন বা দাবি করেছিলেন ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে জল নেওয়ার জন্য প্রতিবেশী তার কাছ থেকে টাকা চেয়েছিলেন। এর কজটা কি? কারণ ওই প্রতিবেশীর মতে যে তিনি শুধুমাত্র ওই কুয়োটাই বিক্রি করেছেন, জলটা কিন্তু বিক্রি করেনি। তাহলে এটাই হচ্ছে কজ, ওই জন্য তিনি এই কথাটা বলছিলেন। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট। প্রতিবেশী তর্ক করেছিলেন যে, আর্গুড দ্যাট তর্ক করেছিলেন যে, হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ওয়েল, সে শুধুমাত্র তার কুয়োটাই বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট, এটার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু বিক্রি করেনি। এবারে আমরা দেখবো অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে কি রয়েছে? হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড। ওই জিনিসগুলো কি কি যেটা মহান সম্রাট আকবর ভালোবাসতেন? আর্টস, মিউজিক, সায়েন্স, এগুলোই তিনি ভালোবাসতেন। তাহলে অ্যান্সারটা কি হবে দেখে নিই। কোয়েশ্চেনটা এখানে এইভাবে রয়েছে, এবারে এটা অ্যান্সারটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এখান থেকে যদি আমরা তৈরি করি যে দ্য থিংস থেকে শুরু করব, দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড, এখান থেকে শুরু করবো। দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড ওয়ার, দিয়ে আমরা অ্যান্সারটা লিখবো আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড, যে জিনিসগুলো যেগুলো মহান সম্রাট আকবর ভালোবাসতেন, ওয়ার ছিল আর্টস শিল্পকলা, সায়েন্সেস বিজ্ঞান, লিটারেচার সাহিত্য অ্যান্ড মিউজিক এবং গান। বিতে কি রয়েছে? হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন আকবরের মনে শান্তি ছিল না? কারণ তার মনে যে ধাঁধাটি এসেছিল, যে রিডলটা এসেছিল, ওইটার তিনি অ্যান্সারটা পাচ্ছিলেন না, তাই সম্রাট আকবর চিন্তিত ছিলেন। অ্যান্সারটা কি হবে? আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, অ্যান্সারটা এইভাবে তৈরি হচ্ছে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ, ওয়াই যেহেতু রয়েছে তাই বিকজ এই ক্লজটা আসবে। কারণ হি কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন। আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের মনে শান্তি ছিল না, বিকজ কারণ হি কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার, তিনি খুঁজে পাচ্ছিলেন না একটা উত্তর টু এ সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সিতে কি রয়েছে? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, শ্রোতাদের মধ্য থেকে যে মানুষটি এসেছিলেন তিনি কি ধরনের সমস্যা তার কাছে উপস্থাপন করেছিলেন বা কি ধরনের সমস্যা বলেছিলেন? সমস্যাটা কি ছিল? তার প্রতিবেশী তাকে একটা কুয়ো বিক্রি করে দিয়েছিল, কিন্তু কুয়ো থেকে যখন ওই ব্যক্তি জল আনতে গেল তাকে সেই জলের জন্য টাকা চাইল। তার যুক্তিতে সে প্রতিবেশী কি বলল? যে সে শুধুমাত্র তার কুয়োটি বিক্রি করেছে, কুয়োর মধ্যে থাকা জলটি নয়। তাহলে এই সমস্যাটি অডিয়েন্স থেকে আসা ব্যক্তিটি প্রেজেন্ট করেছিল বীরবলের সামনে। অ্যান্সারটা কি হবে? দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান, অ্যান্সারটা এইভাবে তৈরি হবে এখানে, দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, এখান থেকে শুরু হবে। দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ওয়াচ, কি ছিল? দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, বাট when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. কি হবে অ্যান্সারটা? দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, শ্রোতাদের মধ্য থেকে লোকটি যে সমস্যাটা বলেছিলেন ওয়াজ কি ছিল? দ্যাট যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম, তার প্রতিবেশী তাকে বিক্রি করে দিয়েছিল, হিজ ওয়েল, তার কুয়োটি, বাট হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, কিন্তু যখন সে তার থেকে জল আনতে চাইল, ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে যখন জল আনতে চাইল, হিজ নেইবার ওয়ান্টেড, তার প্রতিবেশী চাইল, টু চার্জ হিম মানি ফর ইট, এটার জন্য তার কাছে টাকা দাবি করল বা টাকা চাইছিল। নেক্সট কোয়েশ্চেন ডি, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল সমস্যাটা কিভাবে সমাধান করেছিলেন? তাহলে বীরবল সমস্যাটা সমাধান করেছিল কিভাবে? তার বুদ্ধির দ্বারা। তাহলে অ্যান্সারটা কি হবে? হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল কিভাবে সমস্যাটা সমাধান করেছিলেন? বীরবল সলভ দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ হিজ উইজডম,
অ্যান্ড মেন্টাল এবিলিটি। বীরবল এই সমস্যাটা সমাধান করেছিলেন তার বুদ্ধি এবং মানসিক দক্ষতার সাহায্যে। যেহেতু হিউম্যান মাইন্ড হচ্ছে সব থেকে ফার্স্টেস্ট থিং, সেই মেন্টাল এবিলিটিটা রয়েছে বলেই তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি এই সমস্যাটা সমাধান করেছিলেন। তাহলে বীরবল সাজেস্টেড দ্য ম্যান, বীরবল উপদেশ দিয়েছিলেন লোকটিকে, কি উপদেশ দিয়েছিলেন? দ্যাট হিজ নেইবার শুড বি পেইং, তার প্রতিবেশীর অবশ্যই দেওয়া উচিত, হিম রেন্ট ভাড়া দেওয়া উচিত, কিসের জন্য? ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, তার কুয়োতে জল রাখার জন্য তাকে ভাড়া দেওয়া দরকার। দ্য নেইবার রিয়েলাইজড, যখন এই কথাটা বললো তখন প্রতিবেশী সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছিল বা বুঝে নিয়েছিল। দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট, বুঝে নিয়েছিল যে হি ওয়াজ আউটউইটেড, সে তর্কতে হেরে যাচ্ছিল। অ্যান্ড উইথড্রেউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তার দাবিটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিল। সে বুঝে নিয়েছিল যে সে তর্কতে হেরে যাচ্ছে, তাই সে দাবিটা সঙ্গে সঙ্গে তুলে নিল। এইভাবে তিনি তার সমস্যাটা সমাধান করেছিলেন। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আইডেন্টিফাই চিহ্নিত করো, দ্য ওয়ার্ডস শব্দগুলোকে চিহ্নিত করো, ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে শব্দগুলোকে চিহ্নিত করো, হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যেগুলো হয় সিনোনিমস। সিনোনিমস কথার মানে হচ্ছে সমার্থক শব্দ। অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলোর সিনোনিমস মানে সমার্থক শব্দ কোনগুলো সেগুলো টেক্সট থেকে তোমাকে খুঁজে বের করে লিখতে বলা হচ্ছে, চিহ্নিত করতে বলা হচ্ছে। তাহলে এতে কি রয়েছে? কনফিউজড, কনফিউজড মানে হচ্ছে হতভম্ব হওয়া। বিতে রয়েছে ডিমান্ড, দাবি করা। সি আর্গুমেন্ট, তর্ক করা। ডিতে রয়েছে সারপ্রাইজড, বিস্মিত হওয়া। তাহলে এর সিনোনিমগুলো কি কি হবে? কনফিউজড কি হবে? কনফিউজড মানে বললাম হতভম্ব হওয়া, তাহলে তার মিনিংটা কি আসছে? সিনোনিমটা পাজলড, পাজলড কথার মানেও হতভম্ব হওয়া। বিতে রয়েছে ডিমান্ড, ডিমান্ড মানে দাবি করা, তাহলে ক্লেম, দাবি করা। সিতে রয়েছে আর্গুমেন্ট, তর্ক, ডিসপিউট, এও তর্ক করা বা ঝগড়া, তর্ক বিতর্ক। ডিতে রয়েছে সারপ্রাইজড, বিস্মিত হওয়া, তার সিনোনিম অ্যামেজড, বিস্মিত হয়েছিল। অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো, উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি রূপ বসিয়ে নিচের সেন্টেন্সগুলো পূরণ করো। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, সেই বিশেষণের ডিগ্রির সঠিক ডিগ্রি বসাতে হবে। তাহলে তার মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এতে কি রয়েছে? শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস, শিলার আছে, লং কথার মানে হচ্ছে লম্বা, তাহলে শিলার আছে ক্লাসের মধ্যে লম্বা চুল। তাহলে এখানে সমগ্র ক্লাসের মধ্যে কথা বলা আছে, তাহলে এখানে বলা হচ্ছে সমগ্র ক্লাসের মধ্যে। তাহলে শিলা হ্যাজ, শিলার আছে লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সব থেকে লম্বা চুল। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? লংগেস্ট, LONGEST, লংগেস্ট। লংগেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, লং এর এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লংগেস্ট। শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। নেক্সট রয়েছে মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক, বিজি রয়েছে ব্যস্ত, মিস্টার ঘোষাল হন ব্যস্ত দেন মিস্টার পটনায়ক, মিস্টার পটনায়কের চেয়ে। তাহলে এখানে দুজন ব্যক্তির নাম বলা হয়েছে এবং দুজন ব্যক্তির মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। তাহলে কম্প্যারিজন কথা বোঝাতে গেলে তখন কিন্তু বসে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটা হবে বিজি, বিজিআর। তাহলে মিস্টার ঘোষাল ইজ বিজিআর, BUSIER। এখানে ওয়াই রয়েছে, তখন ওয়াইটা উঠে গিয়ে IER হবে। তাহলে মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পটনায়ক। নেক্সট কি রয়েছে? সিতে উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, উই শুড বি ড্যাশ কেয়ারফুল, কেয়ারফুল মানে যত্নবান হওয়া। তাহলে আমরা যে কথাগুলো বলি, আমাদের যে স্পিচগুলো দিই, সেই স্পিচে আমাদেরকে অনেকটা বেশি যত্নবান হওয়া উচিত। তাহলে কি লিখবো? এখানে হবে উই শুড বি মোর কেয়ারফুল, উই শুড বি মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, আমাদের কথাতে আমাদের অনেকটা বেশি সচেতন হওয়া উচিত। ডিতে রয়েছে সেনাওয়াজ ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়। তাহলে থিন রয়েছে পাতলা বা রোগা,
তাহলে সেনাওয়াজ হয় প্রলয়ের মতো রোগা। তাহলে এটা কি হবে? ইজ অ্যাজ থিন অ্যাজ রয়েছে, তাই এটা পজিটিভ ডিগ্রিতেই থাকবে। সেনাওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়। নেক্সট ইতে কি রয়েছে? দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল। দ্য আউল ইজ কনসিডার্ড, পেঁচাকে বিবেচনা করা হয় বা বলা হয়ে থাকে অ্যাজ দ্য ড্যাশ অফ অল, সকলের মধ্যে ওয়াইজেস্ট, জ্ঞানী। তাহলে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল, পেঁচাকে সকলের মধ্যে সবথেকে জ্ঞানী বলে বিবেচনা করা হয়। এফে কি রয়েছে? হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস। ফার কথার মানে হচ্ছে দূরে, তার বাড়ি হয় আমার বাড়ির থেকে, সঞ্জীবের তুলনায় আমার বাড়ি থেকে দূরে। তাহলে হিজ হাউস ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস। হিজ হাউস ইজ ফার্দার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যাক্টিভিটি 10, fill in the blanks with either present continuous tense or past continuous tense. শূন্যস্থান পূরণ করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্সের মধ্যে দিয়ে নিচের সেন্টেন্সগুলো পূরণ করতে বলছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানকালে যে কাজটি চলছে, কন্টিনিউ চলছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটা অতীতকালে কোনো এক সময় ঘটনাটা চলছিল, কাজটি চলছিল, অতীতে কোনো কাজ চলছিল, সেটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর বর্তমানে যে কাজটি চলছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে, এইরকম কন্টিনিউ চলছে বোঝালে তখন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট বসবে, অ্যাম ইজ আর, বি ভার্ব, অ্যাম অথবা ইজ অথবা আর যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা মেন ভার্ব বসবে এবং আইএনজি বসবে, দিলেই হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যেটা অতীতে কোনো এক সময় কোনো একটা কাজ কন্টিনিউ চলছিল, সেই সময়টাকে, সেই কাজটিকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস, যেহেতু পাস্টে হচ্ছে তাই অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, তাহলে ওয়াজ ওয়্যার বসবে এবং তার সঙ্গে একটা মেন ভার্ব বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এতে কি রয়েছে? ইট ড্যাশ নাও, নাও মানে এখন, তাহলে এখনকার কথা বলছে রেন, বৃষ্টি, তাহলে এখন হচ্ছে, তাহলে এটা কি হবে? কন্টিনিউয়াস বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইট ইজ রেইনিং নাও, ইজ রেইনিং। তাহলে সাবজেক্ট, ভার্ব, অ্যাম অথবা ইজ অথবা আর, তার সঙ্গে মেন ভার্ব এবং আইএনজি। বিতে রয়েছে ডক্টর মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে, তাহলে এটাও রয়েছে টুডে মানে আজ, তাহলে এটাও কন্টিনিউয়াস হবে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং, ইজ ভিজিটিং কলকাতা টুডে। ডক্টর মনমোহন সিং আজ কলকাতায় ভ্রমণ করছেন। সি হরি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, এখানে টাইমটা দেওয়া রয়েছে ইয়েস্টারডে মানে গতকাল, এটা পাস্ট টেন্স। তাহলে হরি ওয়াচ, হরি ওয়াচ স্টাডি আছে, স্টাডিং হবে STUDYING। তাহলে হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে, হরি গতকাল 9টার সময় পড়াশোনা করছিল। ডিতে কি রয়েছে? দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড নাও, নাও রয়েছে, তাহলে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে দ্য বয়েজ, প্লুরাল রয়েছে তাই হবে আর, দ্য বয়েজ আর প্লেইং, PLAYING, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও, বালকেরা এখন মাঠে খেলা করছে। রহিম ড্যাশ
talk to his friend when his mother called him. রহিম তার বন্ধুর সঙ্গে কথা বলার কথা বলছে when his mother called him, যখন তার মা তাকে ডাকছিল। এখানে mother called him, এটা past tense রয়েছে, তাহলে তার মা যখন ডাকছিল তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা পাস্টে হবে। তাহলে রহিম ওয়াজ টকিং, TALKING, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড when his mother called him. রহিম তার বন্ধুর সঙ্গে কথা বলছিল যখন তার মা তাকে ডাকছিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।